ট্রাইব্যুনালে জামাতের বিচার করার চেষ্টা। একটু চিন্তা করেন, এই যে আওয়ামী লীগের বিচার হবে না ট্রাইব্যুনালে, একই সাথে জামাত ইসলামের বিচার হবে, সেই চেষ্টা, সেই প্রক্রিয়া। এবং এটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হচ্ছে, সরকারের কাছে অনেকে গেছে জামাতের বিচার করতে হবে। জামাত শিবিরের লোকজনকে বলবো, প্লিজ আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে সব জামাত শিবিরকে শোনার সুযোগ করে দিন। তারা একটু জানুক, সচেতন হোক, কি করণীয়, কি ঘটতে যাচ্ছে। অনেকে কল্পনাও করতে পারেনি, অকল্পনীয় ঘটনা যে হাসিনা পালানোর পর যে হাসিনা জামাত নেতাদের ফাঁসি দিয়েছে, কিন্তু সংগঠন হিসাবে জামাতের বিচার করার উদ্যোগ হাসিনাও নেয়নি। সেই কাজ এখন ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে করাতে চাচ্ছে একটা অংশ। কারা করাতে চাচ্ছে আমি আসছি সেদিকে, নেপথ্যে কারা। অবাক হচ্ছেন না যে হাসিনা পালানোর পর এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের বিচার করার, সংগঠনে বিচার করার যে আইন যুক্ত হলো, এটা কিন্তু আনিসুল হক করবে বলেও শেষ পর্যন্ত করেনি। এখন করেছে আওয়ামী লীগের বিচারের জন্য, কিন্তু একই সাথে জামাতের বিচার করতে চায়। এবং সাবেক শিবিরের লোকজন বলছে যে হ্যাঁ, যদি স্বচ্ছ প্রক্রিয়ায় জামাতের বিচার হয় তাহলে আমরা তাতে একমত পোষণ করব। কেন হবে না? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, তার বিচার যদি হতে পারে, সাবেক শিবিরের লোকজন বলছে, আরো অনেকে বলছে, আমি আসছি সেদিকে। তাহলে 1971 সালে জামাত ইসলামী গণহত্যা সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার কেন হবে না? সংগঠন হিসাবে জামাতের বিচার হতে হবে। এর মানে হাসিনা জামাত নেতাদের ব্যক্তি হিসাবে বিচার করে গেছে, এখন ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে সংগঠন হিসাবে জামাতের বিচার করাতে চায়। 360 ডিগ্রি ঘুরে গেছে না দর্শক? ভুল রাজনীতি করলে জামাতকে খেসারত দিতে হবে। আমি জরুরি আলাপ করব। দর্শক, আমি প্রথমে কিছু বক্তব্য শোনাই আপনাদেরকে। দল হিসাবে জামাতের বিচার নিয়ে কি ভাবছে বিভিন্ন দল, তাহলে বুঝবেন যে কারা নেপথ্যে। মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এনসিপির বক্তব্য শুনেন। তিনি বলছেন, আমার দলের অবস্থান আমি জানি না, তবে আমার ব্যক্তিগত মত হলো জামাতকেও বিচারের আওতায় আনা উচিত। বুঝতে পারছেন? এনসিপির অনেক নেতা এটা শেয়ার দিচ্ছে, তারা লিখছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, জামাতকে বিচারের আওতায় আনা উচিত। এবং যারা এখন শেয়ার দিচ্ছে তাদের একটা বড় অংশ সাবেক শিবির। তাহলে নেপথ্যে কারা? এনসিপির অনেক নেতা, ক্লিয়ার। এনসিপি গঠিত হয়েছে কার টাকায়, কার সহযোগিতায়? জামাত শিবিরের। সে জামাত শিবিরের সহায়তা পেয়ে যারা বড় হয়েছে, ফুটে উঠেছে, তারা এখন জামাতের বিচার চাইছে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাথে। ওকে, এরপরে সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তিনি কি বলেছেন দেখেন। জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যার অভিযোগ, সেটা তো এখনো বিচারের আওতায় আসেনি। মানে হাসিনা করেনি, কিন্তু ভাই এখন করুন। এটা তো গত 52-54 বছর ধরে অমীমাংসিত থেকে গেছে। এর মানে এখন করা দরকার, বিচার করা, সংগঠন হিসেবে জামাতের বিচার করা দরকার। তো জামাতের লোকজনের জন্য এটা মারাত্মক একটা খবর। এবার আসেন বিএনপির বক্তব্য। ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, তিনি বলছেন 71 যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকেও আমরা বিচারের দাবি করেছি। জামাত যদি সে অভিযুক্ত হয় তাহলে তো কিছু করার নেই। মানে কি? জামাতের বিচার হোক। নেপথ্যে কারা? এনসিপির লোকজন চায়, এনসিপির অনেক লোক, সাবেক শিবির, তারা বলছে প্রকাশ্যে, আমি তো জাস্ট কয়েকটা বক্তব্য শোনালাম। তারা জামাতের বিচার চায়, বিএনপি জামাতের বিচার চায়, আর আওয়ামী লীগ তো চাইবেই, বামপন্থীরা চায়। এবং মিডিয়াগুলো সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে, সাথে সাথে। ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিব, মানে প্রধান প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামের বিচার বিষয়ে আপনাদের অবস্থান কি? আপনারা কি 71-কে এড়িয়ে যাচ্ছেন, 71-এর গণহত্যাকে এড়িয়ে যাচ্ছেন, বিব্রত করছে? তিনি জবাব দিয়েছেন, না আমরা 71 ধারণ করি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের শক্তি সরকার, আমরা আওয়ামী লীগ নিয়ে ভাবছি, আওয়ামী লীগের বিচার নিয়ে ভাবছি। মানে তিনি বলেছেন জামাতের বিচার এটা নিয়ে সরকার ভাবছে না। কিন্তু যেভাবে সাথে সাথে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে জামাতের বিচারের দাবিতে, প্রশ্ন শুরু করে সরকারকে, রাজনীতিবিদরা, বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ, তাহলে তো আরো সবাই বলবে, বাম সবাই বলবে। বুঝতে পারছেন রাজনীতি কতটা ঘুরে গিয়েছে? দর্শক, এগুলো সব কিছু নেপথ্যে মাহফুজ আলম। মাহফুজ আলম যে থ্রেড দিয়েছিল
যে তোমাদের অবস্থা তোমাদের পূর্বপুরুষের চাইতে ভয়ানক হবে। এর মানে পূর্বপুরুষদের তো শুধু ব্যক্তি হিসাবে বিচার করা হয়েছিল, একদম সবাইকে দল হিসাবে তো সবাইকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তার চাইতে ভয়ানক মানে কি, দল হিসাবে জামাতের বিচার করবে, এটা বলছে। এবং আরেকটা হচ্ছে যে পূর্বপুরুষদের হত্যা করা হয়েছে এবং তোমাদের গুম করা হবে, এটা আরেকটা দিক মাহফুজের থ্রেটের। তাই মাহফুজের যে এই ভয়ানক থ্রেট যে ভুগতে হবে পূর্বপুরুষদের চাইতেও, এই থ্রেটের একটা রিফ্লেকশন হচ্ছে এখন ট্রাইব্যুনালে জামাতের বিচার চাওয়া। তো নেপথ্যে কারা এটা বোঝাতে পেরেছে, আরো গভীরে যায়, এগুলো সব কিছু নেপথ্যে ভারত। যারাই দেখবেন যে ইন্ডিয়ান ন্যারেটিভ একটু ধারণ করে তারাই জামাতের বিচার চায়। এর মানে ভারত বাংলাদেশের রাজনীতি এখনো কিভাবে খেলছে দেখছেন তো, ইন্ডিয়ান হেজিমনে গিয়েছে, যায়নি। এখানে আরেকটা বিষয় স্পষ্ট, রাজনীতি অত্যন্ত নির্মম খেলা। রাজনীতির যে এলিমেন্ট, হিসাব নিকাশ, এগুলো হাসিনার আমলে যাচ্ছিল, ভারতীয় ন্যারেটিভ, পাকিস্তানপন্থী বলে প্রতিপক্ষকে আঘাত করা, একটা ডিভিশন যে বাইনারি, পাকিস্তানপন্থী ভারতপন্থী, রাজাকার ট্যাগ দেওয়া, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়া, এবং এই ট্যাগ দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা, এগুলো সব কিছু এখনো আছে, থাকবে। তবে এগুলো সমাধান কি, জামাত এখন কি করবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট, যে রাজনীতিতে ইসলামপন্থীদেরকে কখনো সেকুলাররা, ভারতপন্থীরা দাঁড়াতে দিবে না, কখনো দাঁড়াতে দিবে না। এই জন্য তাদের যত নোংরা ট্যাগ ব্যবহার করা দরকার, যা করা দরকার সব করবে, ইসলামপন্থীদেরকে আর ঘুরে দাঁড়াতে দিবে না। এই রাজনীতি বাংলাদেশে আছে এবং থাকবে। এখন করণীয় একটাই, যে ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, মানে জামাত, চরমনাই, হেফাজত, সব ইসলামপন্থীরা যদি এক হতে পারে, বাংলাদেশে ইসলামী রাজনীতি থাকবে। নইলে সে আগের মতো, জামাতকে ধরার পর হেফাজতকে ধরেছে, তারপরে সবাইকে ধরেছে, শুধু শেষ পর্যন্ত ধরতে পারেনি চরমনাইকে, কিন্তু আর 5 বছর টিকে থাকলে চরমনাইকে ধরতো, মামুনুল হকদের ধরেছে। রাজনীতির বাস্তবতা এটাই, সব হুজুরকে ধরা হবে, ইসলামপন্থীদেরকে কেউ আগাতে দিবে না। সেই পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, এনসিপির বিবৃতি দেখেছেন না, কি ইসলাম বিদ্বেষ, জাতীয় সঙ্গীতের প্রতি, রঠা সঙ্গীতের প্রতি কি প্রেম, মানে জাতীয় সঙ্গীত থাকতে হবে, এটা পরিবর্তন করার আগ পর্যন্ত জাতীয় সঙ্গীতের রেসপেক্ট করতে হবে। তাহলে 72-এর সংবিধান এবং এই চুপ্পুকেও মহামান্য রাষ্ট্রপতি বলেন। এনসিপির বিবৃতি দেখেছেন, জামাতকে 71-এর অবস্থান ক্লারিফাই করতে হবে, যেটা একদম আওয়ামী লীগের কথা, অথচ এটা 1000বার জামাত ক্লারিফাই করেছে। তাহলে রাজনীতি কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, এটা হবে, জামাতের বিচার করার উদ্যোগ নেওয়া হবে, নিবে, এই সরকারকে বাধ্য করবে, অনেক আবার সেই শাহবাগে জড়ো হতে পারে। তবে এই যে জামাতের বিচার উদ্যোগ ইত্যাদি, এগুলো সব দর কষাকষির অংশ, জামাতের সাথে জোট করার অংশ। জামাত যদি এনসিপির সাথে জোট করে, তাহলে জামাতকে রাজাকার বলবে না। বিএনপির সাথে জামাতের দূরত্ব, এখন বিচার চায়। বিএনপির সাথে যদি জোট করে, তাহলে জামাত বিএনপি আর জামাতকে রাজাকার বলবে না, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধ এগুলো বলবে না। রাজনীতির হিসাব নিকাশটা এখন থেকে এইভাবে, এই পয়েন্টে চলবে। তো এই জন্য জামাত যদি ইসলামপন্থী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এই ধরনের প্রচারণা চালিয়েও লাভ পাবে না। ট্রাইব্যুনালে বিচার করবে, ট্রাইব্যুনালে বেশিরভাগ আইনজীবী তো জামাতের বা সাবেক শিবির, যদিও সাবেক শিবিরের বিচার চাইছে, কিন্তু আমার মনে হয় না পারবে না। এটা জামাত কাদের সাথে জোট করবে, কোন পয়েন্টে যাবে, কি, এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার। তবে বিচার চাইছে, এটা একটা মহা অঘটন, জামাতের বিচার চাইছে। তবে জামাতের রাজনীতি কিছু ভুল আছে, এটা একটু বলি। এই যে এনসিপি কে টাকা পয়সা দিয়েছে, কোন ধরনের হিসাব নিকাশ দর কষাকষি ছাড়া নাগরিক কমিটি বা তাদেরকে সম্প্রসারণ হতে দিয়েছে, মানে জামাত অনেককে মাথায় তুলে নাচে, প্রকৃত শত্রু মিত্র চেনে না, কোন ধরনের স্বার্থের হিসাব নিকাশ ছাড়া, বেশি উদার, বেশি আল্লাহ ভীরু। এই যে শিবির রমজান মাসে ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা ইফতার পার্টি না কি করেছে আমরা জানিও না, জামাতপন্থী শিবিরকে যারা ডিফেন্ড করে এদেরকে নিয়ে। যাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে দেখলাম এখন বলছে জামাতকে মানবতা বিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামাতের বিচার করতে হবে। শিবির যাদেরকে দাওয়াত দিয়ে ভালো মানের রেস্টুরেন্টে ইফতার করিয়েছে এই রোজায়, কি হিসাবে দাওয়াত দিয়েছে? শুভাকাঙ্ক্ষী হিসেবে দাওয়াত দিয়েছে, এটা শত্রু হিসেবে দাওয়াত দেয়নি। তো জামাত শিবির যাদেরকে তৈরি করে, জামাত শিবির যাদেরকে নার্সিং করে, তারা এখন জামাতের সংগঠন হিসেবে বিচার চায়। এবং সাবেক শিবিরদের যত দল তারা সবাই চাইবে, কেন চাইবে এটা একটু ব্যাখ্যা করি। এই যে এনসিপি সাবেক শিবিরদের দল, এবি পার্টি সাবেক শিবিরদের দল, এবি পার্টিও চাইছে যে না বিচার হতে হবে,
আবার এবি পার্টির একটা বড় অবস্থান আছে ট্রাইব্যুনালে, অতএব জামাতের জন্য উদ্বেগের বিষয়ও কিছুটা। আবার সরাসরি জামাতও আছে ট্রাইব্যুনালে, আর ট্রাইব্যুনালে থাকা না থাকা এটা তো পরিবর্তন করে দেয়, মূলত সরকারের সব দিচ্ছে, এবং এটা নির্ভর করবে রাজনৈতিক হিসেব নিকেশ শুরু করে। এমনকি কি আরেকটা গঠনিত হয়েছে এই সাবেক শিবির যারা এনসিপিতে পদ পায় নাই, এরকম একটা ইউনাইটেড কি যেন আপ বাংলাদেশ, তারাও চাইবে জামাতের বিচার হোক। মানে সবাই চাইবে জামাত ধ্বংস। কারণ কি, জামাতের যে বিশাল সাংগঠনিক শক্তি বা জনবল, তাহলে এটা এনসিপি নিতে পারবে, আপ বাংলাদেশ নিতে পারবে। তারা বলবে যে না, আমরাই জামাত, এখন এইভাবে জামাত করা যাবে না, আবারও বিচার। দেখেন না, ৭১-এর ওই কলঙ্ক নিয়ে রাজনীতি করা সম্ভব না, অতএব ভাই জামাত টামাত ছেড়ে আপ বাংলাদেশ করেন, এনসিপি করেন, এবি পার্টি করেন। এই জন্য সবাই জামাতের বিচার চাইবে। এখন জামাত কি করবে? জামাতকে জরুরি করণীয় ঠিক করতে হবে, তাদের সামনে এক ভয়ানক বিপদ। তবে রাজনৈতিক জোট হিসাব নিকাশ কতদূর খেলতে পারে, কাকে কতদূর প্রশ্রয় দেয়, কাকে কতদূর অঙ্কুরেই মায়ের দিয়ে একদম সোজা করে দিতে পারে, এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার প্রক্রিয়া কতদূর এগোবে। তবে রাজনীতি ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। রাজনীতি অত্যন্ত নির্মম বাস্তবতা। কি নির্মমতা যে জামাতের বিচার চায় এই ট্রাইব্যুনালে, আওয়ামী লীগ পালানোর পর। মানে হাসিনার অসমাপ্ত কাজ শেষ করে নিচ্ছে, সবকিছু নেপথ্যে ভারত। ইসলামপন্থীদের এগোতে দিবে না, সেকুলার আর ইসলামপন্থীদের সংঘাত অনিবার্য। জামাত শিবিরের এই কঠিন সময়ে, অকল্পনীয় সময়ে জামাতের পাশে দাঁড়ালো চরমোনাই। চরমোনাই এবং জামাতের সামনে একটা বিষয় স্পষ্ট, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ না হলে ইন্ডিয়া আবারও সবাইকে ধরবে। চরমোনাইয়ের উপলব্ধি, এই যে এনসিপি, মাহফুজ গং, এরা মূলত ভারতের খপ্পরে পড়েছে। এনসিপি, মাহফুজ গং এরা আওয়ামী লীগের চাইতেও ভয়ানক হবে। যার ফলে চরমোনাই আওয়ামী লীগের আমলে জামাতের পক্ষে যতটুকু দাঁড়াতে না পেরেছে, পোস্ট আওয়ামী লীগ এরাই জামাতের পক্ষে দাঁড়াচ্ছে। স্পষ্টবাদী অবস্থান। এই যে গোলাম আজমের বাংলায়, গোলাম আজম অবশ্যই তার বাংলা। গোলাম আজমের বাংলা মানে কি শুধু গোলাম আজমের বাংলা? যারা স্লোগান দিয়েছে তাদের বাংলা কিনা? এই বাংলা সবার। এই স্লোগান নিয়ে চরমোনাই কিন্তু কোনো আপত্তি নেই। এবং এই যে আমার সোনার বাংলা, রঠার সঙ্গীত নিয়ে জামাত শিবিরকে যেভাবে ঘায়েল করা হচ্ছে, এর সম্পর্কটা কিন্তু মূলত চরমোনাইয়ের সাথে। যেমন ইঞ্চি ইঞ্চি মাটি, এটা কিন্তু চরমোনাইয়ের গান, এবং এটা গাওয়ার দাবি করেছিল চরমোনাইয়ের লোকজন। এখন এনসিপির এই নব্য ভারতের দালালরা কি করছে? তারা শিবির, চরমোনাই এদেরকে একসাথে ডিমিন করছে, এক কাতারে ফেলে তাদের সবাইকে হুমকি ধামকি দিচ্ছে। এই জায়গাটা চরমোনাইয়ের মধ্যে যারা একটু দূরদর্শী, চিন্তাশীল, তারা উপলব্ধি করেছে এবং তারা জামাতের পক্ষে এখানে অবস্থান নিচ্ছে। স্পষ্টবাদী অবস্থান চরমোনাইয়ের এনসিপির বিরুদ্ধে। মানে এটা স্পষ্ট, এই যে বর্তমান যে দ্বন্দ্ব, পাকিস্তান পন্থা বলতে কাদেরকে মিন করা হচ্ছে? পাকিস্তান পন্থা বলতে মূলত ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার একটা ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে। পাকিস্তান পন্থা বলতে কিছু নেই, এটা একটা ট্যাগ, আর এই ট্যাগটা ইসলামপন্থীদের দেওয়া হয়। দেখেন, আমি একটা কথা বলি, চরমোনাই কিভাবে জামাতের পাশে দাঁড়ালো। তার আগে আওয়ামী লীগ শুধু ৭১ বেঁচে খেয়েছে, কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এনসিপি যদি বড় হয়, এরা স্টিল এরা ইনফ্যান্ট পলিটিশিয়ান, শিশু রাজনীতিবিদ। আমার মনে হয় না যে বড় হতে পারবে, অঙ্কুরেই বিনষ্ট হবে। যদি বড় হয় তাহলে এরা ৭১ বেঁচে খাবে এবং ২৪ও বেঁচে খাবে। বুঝতে পারছেন? এই জায়গায় কাউকে ভাগ দিবে না, জামাতকেও ভাগ দিবে না, চরমোনাইকেও ভাগ দিবে না, ৭১ তো ভাগ দিবে না, ২৪কেও দিবে না। অলরেডি এই যে দেখেন, মাহফুজ বলেছে ২৪-এর মধ্যে নাকি জামাত অনুপ্রবেশ করেছে, অথচ ২৪-এর আন্দোলনের মূল ফোর্স ছিল জামাত। বুঝতে পারছেন? তো এইভাবে এরা, আওয়ামী লীগ শুধু ৭১ বেঁচে খেয়েছে, আর এনসিপি ২৪ এবং ৭১ দুইটি বেঁচে খাবে এবং কাউকে ভাগ দেবে না, সবাইকে ২৪ বিরোধী অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করবে। অলরেডি মাহফুজ অনুপ্রবেশ শব্দের উল্লেখ করেছে। বুঝতে পারছেন এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এছাড়া অত্যাচার নির্যাতন করার ইনস্ট্রুমেন্ট যদি পায়, এখন তো নাই, যেমন এরা যদি শিবিরের কোনো কর্মীর গায়ে হাত দেয়, এদের তো হাত একবারে ধ্বংস হয়ে যাবে, এই সাহস তাদের নাই। কিন্তু যদি কোনোদিন রাষ্ট্রশক্তি পায়, তাহলে কি করবে? এটা মাহফুজের থ্রেট থেকে স্পষ্ট। গত ৫০ বছরে আওয়ামী লীগ যতটুকু ভুগিয়েছে জামাত শিবির, তার চাইতে বেশি ভোগাবে। এর মানে আওয়ামী লীগ আর কয়জনকে ফাঁসি দিয়েছে? যার চাইতে বেশি লোককে ফাঁসি দেবে।
গুম করবে, এটা মাহফুজের হুমকিতে স্পষ্ট আছে। এবং সামনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানে যদি শিবির জেতার পর্যায়ে যায়, দেখবেন যে এটা বানচাল করার চেষ্টা করবে। তবে এগুলো কিছুই পারবে না দিন শেষে, কারণ বিএনপিও মারবে, 2 দিন পর জামাত শিবিরও মারবে। ওদের কোনো ভবিষ্যৎ নেই। ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি ইনফ্যান্ট লেভেলেই ধ্বংস হয়ে যাবে। এই জায়গাটার এই এনসিপির যে এই রাজনীতি, এটা জামাত তো উপলব্ধি করেছে, কিন্তু জামাত উপলব্ধি করে অনেক সময় করে না, কিন্তু চরমোনাই বুঝতে পারছে। চরমোনাই বরাবরই দূরদর্শী রাজনৈতিক দল, তারা অনেক কিছু চিন্তা করে রাজনীতি করে। আওয়ামী লীগ আমলে সবাই আওয়ামী লীগ সবাইকে ধরেছে বা মেরেছে, কিন্তু চরমোনাই কিন্তু মারেনি বা মারতে পারেনি। এখন বলবেন যে পিঠ বাঁচিয়ে চলে, যারা পিঠ বাঁচিয়ে চলতে অনেকেই চায়, কিন্তু সবাই পারে না। জামাতও পিঠ বাঁচিয়ে অনেক ক্ষেত্রে চলতে চেয়েছে, কিন্তু পারেনি। এটা সত্য কথা, এটা অস্বীকারের মধ্যে। যেমন এক সময় যাতে ফাঁসি না হয়, ফাঁসি ঠেকানো, আন্তর্জাতিকভাবে লবিং করা, জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে বলানো, বারাক ওবামার মাধ্যমে বলানো, এবং অনেক টাকা লবিস্ট নিয়োগ করা ইউরোপ আমেরিকায় জামাত করেছে না, অনেক কিছুই করেছে। অর্থাৎ পিঠ বাঁচিয়ে চলা এটা রাজনীতির একটা কৌশল। যেমন আপনি দেখেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন নির্বাচিত হয়, তখন তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, এবং জামাতের লোকজন, জামাতের আমির থেকে শুরু করে নিজেদেরকে সেক্টর কমান্ডার হিসেবে উপস্থাপন করতে শুরু করেছিলেন। এটা কেন ভাই? এটা ওয়ান কাইন্ড অফ পিঠ বাঁচানো। অর্থাৎ পিঠ বাঁচানোর রাজনীতি আমরা সবসময় নেগেটিভলি দেখলে কাজ হবে না। তো চরমোনাই এই জায়গাটা সফল, হেফাজত অনেক ক্ষেত্রে এই জায়গাটা সফল। পিঠ বাঁচানোর চেষ্টা জামাত অনেক ক্ষেত্রে করেছে। কথাবার্তার ধরন, মুক্তিযুদ্ধকে সম্মান করা, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা, এই জিনিসগুলো, বা শেখ মুজিব বা এগুলোকে আঘাত না করা, কারণ এগুলো করলেই ধরতো। বিএনপিও করেছে। এই যে দেখেন, বিএনপি আন্দোলন করেছে হাসিনার কথার বাইরে। হাসিনা যদি বলতো রাস্তার ফুটপাতের পাশে দাঁড়িয়ে আন্দোলন করো, ফুটপাতের পাশে। যদি বলতো যে না, বসে বসে করো, করো। যদি হাসিনা বলতো যে বিএনপি তোমরা এখন নয়াপল্টনে আছো, এক দৌড়ে সবাই কুত্তার মতো দৌড়তে গোলাপবাগ মাঠে যাও, সবাই গোলাপবাগ মাঠে যায় হাজির। এইভাবে পিঠ বাঁচিয়ে সবাই চলতে চেয়েছে বা চলেছে। তো এই জায়গাটায় চরমোনার এটা একটা কৌশল, এটাকে হেকমত। যেমন চরমোনাই যেটা করেছে, জামাতি পার্সপেক্টিভ থেকে আমরা একসময় বলেছি এটা দালালি, আবার ওইটাকেই জামাতের অন্য কৌশলের সাথে কিয়াস করলে ওটাকে হেকমত হিসেবে ব্যাখ্যা করা যায়। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরাও বলছি বা বলবো, এটাই রাজনীতি। তো দর্শক, চরমোনাই একজন সাবেক ছাত্র নেতা, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী, জনাব শরীফুল ইসলাম রিয়াদ আমার স্নেহের ছোট ভাই, আমাকে মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। চরমোনাইর ছাত্র নেতা যারা ছাত্র রাজনীতি করে বের হয়েছেন, তাদের মধ্যে যদি প্রথম 5 জনের তালিকা করা যায় দূরদর্শিতা বা রাজনৈতিক কোয়ালিটি এগুলোর দিক থেকে, এই শরীফুল ইসলাম রিয়াদ তাদের মধ্যে অন্যতম। প্রচন্ড মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদ। এই শরীফুল ইসলাম রিয়াদ লিখেছেন, এনসিপি এসেই পকেট কাটার রাজনীতি শুরু করলো। স্পষ্ট কথা, এরা পকেট কাটার রাজনীতি করছে। কি পকেট কাটার রাজনীতি? দেখেন, বাংলাদেশপন্থী হওয়ার কথা বলে মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। এই যে বাংলাদেশপন্থী আর জামাত পাকিস্তান মধ্যে, এটা যে এনসিপির ধান্দা, এটা যে কার্যত এই বাংলাদেশ পন্থা আর পাকিস্তান পন্থা বলতে যে ইসলামপন্থীদের দমন করা হচ্ছে বা হবে, এটা বুঝতে পেরেই কিন্তু শরীফুল ইসলাম রিয়াদরা স্ট্যান্স নিয়েছে। দিল্লি না পিন্ডি এই স্লোগান দিয়ে এনসিপি নেতারা আওয়ামী লীগ মার্কা রাজনীতি হাজির করছে, স্পষ্ট। এর মানে জামাত চরমোনাইয়ের অবস্থান এনসিপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে যেরকম ছিল সেরকম। আওয়ামী লীগের বয়ান আমি বলছি না, আবার হাসনাত আব্দুল্লাহরা আলাদা। এই হাসনাতরা কতদিন টিকতে পারেন, অথবা এনসিপির অনেকেই ক্ষুব্ধ, আমি জানি তাদের এই ইন্ডিয়ান ন্যারেটিভে, কিন্তু মাহফুজের ভয় অনেকে কথা বলতে পারছেন না যে তার পথ চলে যাবে কিনা। গণতন্ত্র নতুন কোনো বন্দোবস্ত না এটা। বর্তমানে বাংলাদেশের উপর পাকিস্তানে কোনো ধরনের রাজনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক খবরদারি তো জারি নেই, জারি হওয়ার সুযোগ নেই। এটা অনেক দিন থেকে। জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে, খালেদা জিয়াকে আইএসআইয়ের এজেন্ট বলা হয়েছে। তাহলে চিন্তা করেন পাকিস্তান পন্থা এটা কতটা নিকৃষ্ট ভারতীয় গালি। জিয়াউর রহমান পাকিস্তানপন্থী, খালেদা জিয়া পাকিস্তানপন্থী, তাহলে পাকিস্তানপন্থী কি বুঝুন এবার? দিল্লি আর পিন্ডি কি এক? আমি বলি যে বাংলাদেশ পন্থা আর পাকিস্তান পন্থা একই। এটা আমি অনেকবার ব্যাখ্যা করেছি। আওয়ামী লীগ ভারত প্রেম ঢাকতে বিরোধী মতকে পাকিস্তানপন্থী বলে মার্কেটিং করত। শুধু ইসলামপন্থীদেরই না, বেগম জিয়াকেও পাকিস্তানপন্থী নেত্রী বলা হতো, জাস্ট ডার্টি পলিটিক্স করার জন্য, রাইট?
এনসিপি এখন তা শুরু করেছে। এনসিপি ট্রায়াল অবস্থায় রাজনৈতিক অসততার আশ্রয় নিল। এটা ধ্বংসের একটা আলামত। এই প্রি ম্যাচিউর স্টেজে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। যে জামাত শিবিরকে নিয়ে এনসিপি আন্দোলন করলো, স্বৈরাচার বিদায় করলো, কিছুটা সফল না হতে উঠে পড়ে জামাতের বিরুদ্ধে শুরু করলো। দেখেন, জামাত শিবির নিয়ে আন্দোলন করলো, এই জিনিসটা চরমনের পক্ষ থেকে স্বীকার করা, এটা জামাতকে একটা বড় ধরনের স্বীকৃতি। এটাকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখতে চাই। দর্শক, কেন বিরোধী দল হওয়ার লোভে ইসলামপন্থীদের উত্থান আটকানোর জন্য নিজেরা রাজনৈতিক প্রাসঙ্গিক হয়ে উঠতে? তাহলে একটা বিষয় স্পষ্ট, এই যে রটা সঙ্গীত গাওয়া, গোলাম আজমের বাংলাকে সহ্য না করতে পারা, স্লোগানটা এটা জাস্ট সিম্পল। গোলাম আজমের বাংলা, ফজলুল করিমের বাংলা, মাওলানা ইসহাকের বাংলা, ফয়জুল করিমের বাংলা, রেজাউল করিমের বাংলা, ডাক্তার শফিকুর রহমানের বাংলা, শরীফুল ইসলাম রিয়াদের বাংলা, মাহফুজের বাংলা, আসিফের বাংলা, বাকের মজুমদারের বাংলা, কাদেরের বাংলা, সাদিক কায়েমের বাংলা, সবার বাংলা। গোলাম আজমের বাংলা বলে সমস্যাটা কি? ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির বাংলা, বীর কাশেম আলীর বাংলা, কামরুজ্জামানের বাংলা, কাদের মোল্লার বাংলা, মাওলানা নিজামের বাংলা, আলী হাসান মুজাহিদের বাংলা। সমস্যা আছে আপনার কোনো? আমরা জুলাইয়ের চেতনা এটাই সবার। তো দর্শক, কিন্তু এনসিপি যে ইসলামপন্থীদের দমন করতে যাচ্ছে এই রটা সঙ্গীতের মাধ্যমে অথবা একাত চেতনা ব্যবসার মাধ্যমে, এটা স্পষ্ট। এই দ্বন্দ্বটা ভারতপন্থা ভার্সাস ইসলামপন্থা, আর ওরা এটাকে দেখাচ্ছে ভারতপন্থা ভার্সাস পাকিস্তান পন্থা হিসেবে। জামাত ইসলামের রাজনৈতিক অনেক সমালোচনা আছে, থাকবে, আমরাও আছে, এটা আমারও আছে। এগুলো অসততা, তাই বলে জামাতের কোলে উঠে বুকে ছুরি মারা রাজনীতি করতে হবে? তো এই যে জামাতের সাথে যে চরম নোংরা আচরণটা এনসিপির এই ইনফ্যান্ট পলিটিশিয়ানরা করেছে, এই জায়গাটায় চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ একজন লোক তাদের পাশে দাঁড়ালো। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে আমি দেখতে চাই। গত 30 বছরের মিথ ভেঙে চরমোনাইয়ের লোকজন এভাবে জামাতকে ডিফেন্ড করা শিখছে। ইসলামপন্থীদের ব্যবহার করে আর কাউকে রাজনীতি করতে দিতে চাই না। ইসলামপন্থীরা নিজেদের রাস্তা নিজেরা তৈরি করতে হবে। আমি এই কথাটাই বারবার বলি, ইসলামপন্থীদের একত্র হতে হবে, কোনো বিকল্প নেই। নইলে আজকে জামাতের বুকে ছুরি মারছে, কালকে চরমনের বুকে ছুরি। দেখেন না, চরমনের ছাত্রদের অপমান করে, এটা বুঝে হোক যেভাবে হোক এরকম করবে, এটা বাস্তবতা। আপাতত আমরা বুনিয়ানুন মারসুস হয়ে থাকি, বাকিটা মানে এখানে জামাত চরমনায় ঐক্যের ডাক, ঐক্যবদ্ধ হতে হবে। দিস ইজ রিয়ালিটি। এছাড়া অন্যান্য চরমনাইপন্থীরাও নানানভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রটা সঙ্গীত গাওয়ার সমালোচনা করছেন, যে এটা ইন্ডিয়ান ওয়েপনের মাধ্যমে জামাত শিবিরকে ঘায়েল করে, এটা আমরা মেনে নিতে পারি না, চরমনাইয়ের লোকজন বলছে। যদি বিএনপির এখানে একটু মজার বিষয় দেখলাম যে বিএনপির লোকজন ভাড়ায় খেটেছে এই এনসিপির পক্ষে রটা সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে। ভাড়ায় বিএনপির ছাত্র দলের নেত্রীরা, নেতারা সেখানে গিয়েছে, সেখানে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছে একজনে। অভ্যাস তো। দর্শক, এখানে এই যে জনগণের যে এই রটা সঙ্গীতের বিরুদ্ধে ক্ষোভ বা এই রটা সঙ্গীত গাওয়া, এটা যে ভারতের দালালি বা ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণের সাথে তুলনা করছে জনগণ, এটা দেখে বিএনপি কিছুটা ভয় পেয়েছে। যার ফলে বিএনপি তাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি ভেরিফাইড ফেসবুক পেজে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই গান প্রচার করছে হঠাৎ। এর মানে কি? যে না ভাই, রটা সঙ্গীত দিয়ে যে আমাদের সবকিছু তা না, আমরা কিন্তু অন্য কিছুর চিন্তাও করতে পারি। বুঝতে পারছেন তো দর্শক? ইসলামপন্থী ভার্সাস ভারতপন্থা, এই দুইটার মধ্যে লড়াই চলছে। জামাত চরমোনাই এক। কিন্তু আমার প্রশ্ন, পিনাকি, ইলিয়াস, তাদের ভূমিকা কি? এই যে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছিল জামাত একটা প্রোগ্রামে, তাতে জামাতের গোষ্ঠী উদ্ধার করেছিল পিনাকি, ইলিয়াস, পিনাকিরও কিছুটা। কিন্তু এই যে ভারতপন্থা প্রকাশ্যে ধারণ করছে এনসিপির ইনফ্যান্ট লিডাররা, এই শিশু নেতারা, শিশু পলিটিশিয়ানরা, একেবারে স্পষ্টত ভারতপন্থা ধারণ করছে, ইন্ডিয়ান ন্যারেটিভ ধারণ করছে, ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করছে। এই জায়গাটায় অজিফার মতো গালাগালি করা উচিত ইলিয়াসের। কিন্তু ইলিয়াস জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বা রটা সঙ্গীতের বিরুদ্ধে বলছে, এটা ঠিক আছে, কিন্তু আরো বলা উচিত, পিনাকির বলা উচিত। আমরা কিন্তু ইনফ্যান্ট লিডারদের বিরুদ্ধে তেমন কিছু বলতে দেখছি না। ইলিয়াস, পিনাকিকে এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত।